স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। ৭ বছর পর দেখা হলো মা ছেলের। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। সৃষ্টি হয় পারিবারিক সম্মিলনের এক আবেগঘন মুহূর্ত। পরে হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয় বেগম জিয়াকে। সেখানেই ভর্তি করা হয়েছে তাকে। আওয়ামী লীগ সরকারের সময় চিকিৎসার জন্য বিদেশে নিতে বারবার আবেদন করলেও সেই সুযোগ দেওয়া হয়নি তিনবারের এই প্রধানমন্ত্রীকে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সময় বুধবার দুপুর 2:55 যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী। লন্ডনে তাকে অভ্যর্থনা ও এক নজর দেখার জন্য বিমানবন্দরের বাইরে তীব্র শীত উপেক্ষা করে অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা। শুভকামনা সহ দোয়া করেন তার সুস্থতার। আর বিমানবন্দরের অভ্যন্তরে অপেক্ষমান সন্তান তারেক রহমান। মা ছেলের পুনর্মিলনে সেখানে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। দীর্ঘ সময় পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন তারেক রহমান। সাথে ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। বিমানবন্দর থেকে মাকে নিজেই গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যুক্তরাজ্যের এই বিশেষায়িত হাসপাতালে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়। এ সময় লন্ডন ক্লিনিকের বাইরে ছিল নেতাকর্মীদের ভিড়। এর আগে ভোরে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। এ সময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। মঙ্গলবার রাত 11:15 খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়ে। রাত 10টায় বিশেষ বিমানটি ছাড়ার কথা আগে থেকে জানানো হলেও নেতাকর্মীদের ভিড়ে বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয় বেগম খালেদা জিয়ার। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয় নিয়ে কথা বলতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তারেক রহমানের পরিবারের ঘনিষ্ঠজন, লন্ডন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মিডিয়া কনসালটেন্ট জুবায়ের বাবু। জুবায়ের বাবু, আপনাকে স্বাগত ডিবিসি নিউজে। বেগম খালেদা জিয়া পৌঁছানো, তাকে ঘিরে তার পরিবারের সদস্যদের আবেগঘন সময় এবং দীর্ঘ 7 বছর পর তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার যেই সাক্ষাৎ, সেই মুহূর্তটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। জি, আপনাকে স্বাগত এবং স্বাগত ডিবিসির সকল দর্শকদেরকে। এবং আপনারা জানেন যে দীর্ঘ 7 বছর পরে, এর আগে তিনি যে এই প্রথম লন্ডনে চিকিৎসার জন্য এসেছিলেন তা নয়, তার আগেও 7 বছর আগে আপনারা জানেন যে 2017 সালের 15ই জুলাই উনি কিন্তু চিকিৎসার জন্য এসেছিলেন এবং সেখানে কিন্তু টানা 3 মাস ওনার চিকিৎসা হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু অনেকটা সুস্থতার দিকে যাচ্ছিলেন তিনি। এবং বিভিন্ন চাপে, সেই সময় আপনি জানেন যে জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা চলছিল এবং এই মামলা নিয়ে তাকে সেখানে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং সেই চাপে পড়ে কিন্তু 2017 সালেরই 18 অক্টোবর কিন্তু তিনি দেশে ফিরতে বাধ্য হন চিকিৎসা ছাড়াই। এবং যেটি ঘটেছে সেটি হচ্ছে যে আপনারা জানেন যে সেই সময় তার চিকিৎসাটি আরেকটু হওয়া দরকার ছিল, আরও 2-1 মাস থাকলে হয়তো বা আরেকটু ভালো হতে পারতেন। কিন্তু সেই অবস্থায় 2018 সালে যখন তিনি ব্যাক করেন, তারপরে 2017 সালে অক্টোবর মাসে, তার 4 মাস পরেই কিন্তু এই অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কিন্তু ওনাকে 5 বছর কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে কিন্তু একটি নাজিমউদ্দিন রোডে পুরাতন যে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগার ছিল সেখানে নিয়ে যাওয়া হয় বন্দি করে। এবং সেই থেকে কিন্তু তিনি আসলে চিকিৎসা বঞ্চিত ছিলেন। আপনি বুঝতেই পারছেন যে চিকিৎসা বঞ্চিত অবস্থায় একদিকে জনাব তারেক রহমান লন্ডনে এবং ওনার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হচ্ছে কারাগারে। এরকম একটি অবস্থায় কিন্তু আসলে একটি খুব কঠিন সময় তাদের পরিবার পার করেছে দীর্ঘ 7 বছর। এবং এই 7টি বছর পরে যেটি হয়েছে এটি একটি আসলে মিলন মেলা। এবং আপনি যদি একটু এই ভিডিওগুলোর দিকে তাকান, একটি আবেগঘন মুহূর্ত, কারণ 7 বছরে নানান চড়াই উতরাই এবং একটি পরিবারের উপর কী পরিমাণ নির্যাতন হতে পারে সেটি কিন্তু প্রমাণ হচ্ছে জিয়া পরিবার। এবং জিয়া পরিবারের উপরে এমন কোনো নির্যাতন নেই যে নির্যাতনটি করা হয়নি। এবং এই নির্যাতনের ফলেই কিন্তু জিয়া পরিবারের কনিষ্ঠ সদস্য কিন্তু আরাফাত রহমান মারা যান। এবং সুতরাং এই যে একটি পারিবারিক অবস্থা থেকে তারা এই দীর্ঘদিন পরে 7 বছর পরে আজকে লন্ডনে আবারও চিকিৎসার জন্য এসছেন। এবং এই চিকিৎসার জন্য আমরা আশা করছি যে
যে হাসপাতালটিতে ওনার চিকিৎসা হবে সেটি অত্যন্ত বিশেষায়িত হাসপাতাল, এবং আপনি জানেন যে ওনার যে ধরনের অনেকগুলো কমপ্লিকেশন আছে রোগের ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে, সেখানে অনেক ধরনের আসলে স্পেশালাইজড চিকিৎসকের দ্বারা এই চিকিৎসা করতে হবে। এবং ওনার পুত্রবধূ জনাব জুবাইদা রহমান উনি নিজে কিন্তু এগুলো টেক কেয়ার করছেন বিষয়গুলো ডাক্তারদের সাথে। সেই সাথে আসলে আমরাও প্রার্থনা করছি যে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠুন। জুবাইর বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জি, আপনাদেরকে ধন্যবাদ। ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে বিচারের জন্য ঢাকা যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে, ঠিক সে সময়ে ভারত তার অবস্থানের মেয়াদ বৃদ্ধি করল। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের তেমন কিছু করার নেই। এদিকে দেশের জনগণ বিষয়টি ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তখন থেকেই ভারত সরকারের আশ্রয়ে দিল্লির একটি বাড়িতে অবস্থান করছেন তিনি। বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গুম, খুন সহ নানা অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে বেশ কয়েকটি মামলা। জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও, পাশাপাশি বাতিল করা হয়েছে তার পাসপোর্টও। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনো পর্যন্ত দিল্লি থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা। তবে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে ঢাকা দিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এলো নতুন খবর। গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি। এমন খবরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এই বিষয়ে এই মুহূর্তে ঢাকার বেশি কিছু করার নেই। এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি, এটুকুই। আসলে আমার কিছু বলার নেই। এদিকে এক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি ভালোভাবে নেয়নি জনগণ। সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। পূর্বাচল প্রকল্পে প্লট গ্রহণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। এ ঘটনার অনুসন্ধান দ্রুতই শেষ হচ্ছে বলেও জানান তিনি। এদিকে নিয়োগ জালিয়াতির প্রমাণ পেয়ে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। রাজধানীর পূর্বাচলে অবৈধভাবে 60 কাঠা প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ পরিবারের 6 জনের বিরুদ্ধে 26 ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। ওই সময় সংস্থাটি জানিয়েছিল, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের যোগসাজশে অতি গোপনে 2022 সালের 3রা আগস্ট শেখ পরিবারের 6 সদস্যকে 10 কাঠা করে প্লট বুঝিয়ে দেওয়া হয়। বুধবার ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, শেখ হাসিনা ও তার পরিবারের প্লট গ্রহণে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান দল। পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। এদিকে অবৈধভাবে কর্মকর্তা নিয়োগের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়, অবৈধ এই নিয়োগে সরকারের প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলাটি রুজু হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে দিনাজপুর 3 আসনের সাবেক এমপি ইকবাল রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে। মামলা হয়েছে ঢাকা 13 আসনের সাবেক এমপি সাদেক খান ও তার পরিবারের বিরুদ্ধেও। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বৃহস্পতিবার থেকে পিলখানা হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হচ্ছে কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে। এদিকে এই হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের আয়োজনে দিনভর চলে নানা কর্মসূচি। বৃহস্পতিবার শুনানিতে ন্যায় বিচারের ইঙ্গিত না পেলে দেয়া হয় শাহবাগ ব্লকেডের হুঁশিয়ারি। এছাড়া শুনানির আগ পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন আন্দোলনকারীরা।
পিলখানা হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় গ্রেপ্তার জওয়ানদের নিরপরাধ দাবি করে তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভুক্তভোগী পরিবারের সদস্যদের এই গণজমায়েত। সমর্থন জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। নির্দোষ বিধেয়া সদস্যদেরকে মুক্তি দিয়ে দিন। পরে সেখান থেকে একটি পদযাত্রা প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখী রওনা হলে শাহবাগে আটকে দেয় পুলিশ। যদি ন্যায় বিচারের কোনো ইঙ্গিত আমরা না দেখি, অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কেউ না দেয়, অবশ্যই আমরা শাহবাগ ব্লকেট করব। আমাদের তরফ থেকে জানানো হয়েছে, উনি বলেছেন উনি অবশ্যই আমাদের বার্তা প্রধান উপদেষ্টাকে পৌঁছে দেবেন। এর আগে বুধবার সকাল থেকে শহীদ মিনারের পর দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহবাগে অবস্থান নেয় চাকরিচ্যুত জওয়ান ও স্বজনরা। তুলে ধরেন নানান দাবি দাওয়া। আওয়ামী লীগ সেই বিডিআর বিদ্রোহের তকমা দিয়ে আমাদের জীবন থেকে 16টা বছর যাবৎ কোনো চাকরি আমরা পাইনি। আমাদের দাবি দেওয়া হলো আমাদেরকে চাকরিতে পুনর্বহাল হোক। আমাদের যারা নিরপরাধ বিডিআর আছে তাদেরকে জেল মুক্তি দিতে হবে। এদিকে পিলখানা হত্যাকাণ্ডে বিচারিক আদালত বকশীবাজার থেকে সরিয়ে কেরানীগঞ্জের কারাগারের ভেতরে অস্থায়ী আদালত স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার থেকে সেখানে বিচার কাজ চলবে বলেও জানানো হয় এক প্রজ্ঞাপনে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বিজিবির তীব্র আপত্তির মুখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নো ম্যানসল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ। অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবি সাফ জানিয়েছে, উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক চিঠি ছাড়া সীমান্তে কোনো স্থাপনা করতে দেয়া হবে না। এ বিষয়ে ভারতের মালদায় সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে বসবে পরবর্তী সিদ্ধান্ত। সীমান্তের একপাশে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন, অন্য পাশে ভারতের মালদা জেলার বৈষ্ণবনগরের সুখদেবপুর। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে রবিবার নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। তবে বিজিবির তীব্র বাধার মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। উত্তেজনা ছড়ায় দুই দেশের সাধারণ মানুষের মধ্যে। পতাকা বৈঠকে উত্তেজনা কিছুটা কমলেও মঙ্গলবার এবং বুধবার সকালে আবারও বেড়া তৈরি করতে আসলে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ মানুষের পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিএসএফ। কাঁটাতারের বেড়া দিতে বাধা দেওয়ার পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নেয় বিজিবি। তারে বেড়া দিছিল, সেখানে বাংলাদেশের বিজিবি আমাদের সেটা বাধা দিয়েছে। পাবলিক জনগণ সব অনেক এখানে মানুষ আছে, আমরা আছি। গত 3 দিন থেকে এটা হচ্ছে আমাদের এখানে। আবারও যদি এই ধরনের ঘটনা ঘটায় তারা, তাহলে আমরা আবারও সকল এলাকাবাসী আমরা বিজিবির পক্ষে থাকব এবং বিজিবিকে সাহায্য সহযোগিতা করে আবারও আমরা সেটা প্রতিহত করব। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে আবারও বিজিবি ও বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক হয়। সিদ্ধান্ত আসে, উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক চিঠি ছাড়া নির্মাণ হবে না কোনো স্থাপনা। বিএসএফ এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল, তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হন। বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি। কোনো এগ্রিমেন্ট ছাড়া বা দুই বাহিনীর সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ হবে না। পতাকা বৈঠকের পর অতিরিক্ত জনবল সরিয়ে নেওয়া সহ কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ। ডিবিসি নিউজ ডেস্ক। এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। নরসিংদীতে টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিরোধী মত দমন, সংখ্যালঘুদের নির্যাতন সহ সব ধরনের অনৈতিক কাজের হোতা ছিলেন সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন। আওয়ামী লীগ নেতা হলেও স্বতন্ত্র হিসেবে 2014 সালে এমপি নির্বাচিত হন তিনি। পটনের বিরুদ্ধে 582 কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া কৃত্রিম সংকট তৈরি করে বিভিন্ন সময়ে সারের দামে 9-6-এর পেছনের অন্যতম হোতাও ছিলেন পটন। কামরুল আশরাফ খান পটন, যার নাম শুনলেই আঁতকে ওঠে নরসিংদীর পলাশের জনগণ। আওয়ামী লীগের নেতা হলেও 10ম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন। পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পটনের বিরুদ্ধে রয়েছে অপকর্ম, অত্যাচারের পাহাড়সম অভিযোগ। মাত্র একবার সংসদ সদস্য নির্বাচন করা পটন ছিলেন মূলত তার বড় ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপের অপকর্মের হোতা। টেন্ডারবাজি, সরকারি বেসরকারি অফিসে চাঁদাবাজি, হিন্দু পরিবারের জমি দখল, বিরোধী দল দমন ও সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন সহ হেন কোনো অপকর্ম নেই যার নেপথ্যে ছিলেন না পটন। দলা দিয়ে একটু সামনে গেলে দিলীপের বিশাল এক এরিয়া নিয়ে হিন্দুদের
প্রায় 2-300 জমি টাকা ছাড়া জোর করে নিয়ে গেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারপরে উপজেলা নির্বাচন, এই নির্বাচনগুলোতে উনি ওনার পছন্দের ব্যক্তিদেরকে নির্বাচিত করেছেন। আমাদের এই এলাকার মানুষ খুবই নির্যাতিত এবং তারা কোনোদিনই ওনার কাছে গিয়ে কোনো প্রশ্রয় দেয়। শেখ সেলিম ও সাবেক পুলিশ প্রধান বেনজিরের এজেন্ডা বাস্তবায়ন সহ তাদের নাম ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে গড়েন বিশাল সাম্রাজ্য। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পত্তির কোনো কিছুই বাদ যায়নি পটনের রাহুগ্রাস থেকে। অভিযোগ আছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে লুটপাট করেন সরকারি সার। সবশেষ পটন ট্রেডার্সের মাধ্যমে সরকারি আমদানি করা 582 কোটি টাকার 72,000 মেট্রিক টন সার খালাসের নামে আত্মসাৎ করেন পটন। এছাড়া দেশের অন্যতম ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানায় ছিল তার নিয়ন্ত্রণ। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে কারখানায় লুটপাটের মাধ্যমে ধ্বংসের হোতাও ছিলেন এই পটন। যেইভাবে টাকা মেরে দিছে, আপনার পিডিবি বলেন, সরকার থানা বলেন, যত ফ্যাক্টরি আছে সকল ফ্যাক্টরিতে তারা টাকা প্রতারণাটা করছে। ঠিক আছে, ওরা চাঁদাবাজি লুটপাট ঠিক আছে ওরা চালাইছে। সব অপকর্ম বাস্তবায়ন করত পটন বাহিনী। বিভিন্ন সময়ে দেয়া বক্তব্যেই ফুটে ওঠে তার দাম্ভিকতার রূপ। আমরা নির্বাচনের পরের কার্যক্রম বা দলীয় সাংগঠনিক কার্যক্রমে তো প্রমাণ করছি আমরা যে আমরা আওয়ামী লীগ। নির্বাচনী হলফনামায় 371% জমি, 4টি বাড়ি, 5টি অ্যাপার্টমেন্ট সহ প্রায় 80 কোটি টাকার সম্পদের হিসাব দেখান পটন। বাস্তবে তার সম্পদ আরও কয়েক গুণ। মাফিয়া খ্যাত পটনের বিরুদ্ধে এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যদি দেখেন যে এই সম্পদগুলা একবারই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা দুর্নীতিভাবে উপার্জিত হয়েছে, তাহলে কোর্টের রায়ের মাধ্যমে তারা যে ব্যবস্থা নেয় সেটি সবচেয়ে ভালো হবে। তবে যদি দুর্নীতি আয় করা হয় তাহলে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়াটা ভালো। এই আত্মসাতের প্রেক্ষিতে যে সম্পদ অবৈধভাবে যে অর্জন করছেন, এই সম্পদ রাষ্ট্রায়ত্ত করা উচিত বলে আমি মনে করি। সুজন এটা মনে করে যে কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া উচিত না। যুবদল নেতা শামীম হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন কামরুল আশরাফ খান পটন। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। আগামী জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার দেখা করতে গেলে নির্বাচন নিয়ে এই পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। দুর্নীতি মোকাবেলা, সবুজকে শক্তিতে পরিবর্তন, সুন্দরবনের ম্যানগ্রোভ বন, আশেপাশের অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরিকল্পনা প্রণয়নে সহায়তা চান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের নেয়া প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক সহায়তা করবে বলে আশ্বাস দেন নিকোলা বিয়ার। ব্রাজিলের তুলনায় বাংলাদেশে গরুর মাংসের দাম 100 গুণ বেশি। দেশটি রপ্তানি করতে চাইলে পারে না, মূলত হালাল সনদের জটিলতায়। একইভাবে ব্রাজিলেও বাংলাদেশের ওষুধের রপ্তানি আটকে আছে সনদ জটিলতায়। বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত এসব কথা জানান। বলেন, ব্যবসা বাড়াতে সনদ সমস্যার নিরসন হওয়া দরকার দেশ দুটির মধ্যে। বিশ্বের 8ম অর্থনীতির দেশ ব্রাজিলে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা বলতে গেলে এখনও অধরা। কারণ 23 লাখ কোটি ডলারের বৃহৎ এই অর্থনীতির দেশটিতে এখনও বাংলাদেশের রপ্তানি মাত্র 100 কোটি ডলারের ঘরে। ব্রাজিল সহ ল্যাটিন আমেরিকার বৃহৎ বাজার সম্ভাবনা ধরতে এখন ব্রাজিলের রাজধানী সাও পাওলোতে 15 থেকে 18 জুন মেড ইন বাংলাদেশ প্রদর্শনীর প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা BBCCI। এজন্য বুধবার রাজধানীতে এই সংবাদ সম্মেলন। প্রদর্শনীর আয়োজকরা জানান, বিশ্ববাজারে ব্রাজিল বাংলাদেশের প্রতিযোগী নয়। আবার ব্রাজিলে উৎপাদিত পণ্যের দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি। তাই এই বাজারের সম্ভাবনা ধরতেই এই আয়োজন। ব্রাজিল বাংলাদেশের যে ট্রেড অপরচুনিটি, এটা ইমেন্স, এটা আসলে বলে শেষ করা যাবে না। আমরা চাই আসলে এই সুযোগটাকে পরিপূর্ণভাবে এবার কাজে লাগাতে, এবং আমরা টার্গেট করছি 100 থেকে 150 জন এক্সিবিটরকে এবার আমরা যেন সাও পাওলোতে নিয়ে যেতে পারি। ব্রাজিল ও বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনার দিক তুলে ধরে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জানান, অনেক অসঙ্গতির কথাও। $5 a kilo. In Brazil, it costs only 5 cents of dollars. ব্রাজিলে যেই গরুর মাংসের দাম 5 সেন্ট, বাংলাদেশে সেই গরুর মাংসের দাম $5। পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ
যারা ব্রাজিলের হালাল সার্টিফিকেট নিয়ে সন্তুষ্ট হতে পারে না, কিন্তু ব্রাজিল হালাল প্রক্রিয়ার সব ধাপ ঠিকভাবেই সম্পন্ন করে। That does not certifies Brazil as a halal meat producer. বাংলাদেশের পাটের রপ্তানির উপর দেশটিতে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করার কারণে রপ্তানি থমকে আছে। ব্রাজিলের রাষ্ট্রদূতের কাছে ব্যবসায়ীরা বিষয়টি উপস্থাপন করলে তিনি জানান এটি থাকা উচিত নয়, অচিরেই এটি তুলে দেয়া হতে পারে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। পৌষের শেষ ভাগে দেশে চলছে শীতের দাপট, অস্থির জনজীবন, বিপর্যস্ত প্রাণীকুল আর দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ। আবারও কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চল। হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বদক্ষিণের দ্বীপ জেলা ভোলায় জেঁকে বসেছে শীত। প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশায় চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ। সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ বাড়লেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা কমেনি। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ, বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। গত কয়েকদিনের তুলনায় পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বেড়েছে। ভোর 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ভোর থেকে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে শীত। নীলফামারীতে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ আর হিমশীতল বাতাসে গত 2 দিনের তুলনায় বেড়েছে ঠান্ডা। শিল্পকলা একাডেমিতে চলছে শিল্পী দেবাশিস চক্রবর্তীর একক প্রদর্শনী, পোস্টারে জুলাই অভ্যুত্থান। একে গণতান্ত্রিক কল্পনা, রাজনৈতিক বিদ্রোহ ও যৌথ স্মৃতির জলশিল্প বললেন সংস্কৃতিজনেরা, যা হয়ে থাকবে ইতিহাসের এক অনন্য দলিল। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেশের শিল্পীদের ছিল অসামান্য অংশগ্রহণ। সেই সময়কার পোস্টার যেমন ইতিহাসের দলিল হয়ে আছে, ঠিক তেমনি জুলাই অভ্যুত্থানে প্রচারিত বিভিন্ন শিল্পীর কার্টুন, পোস্টার ও গ্রাফিতি হয়ে উঠেছে ইতিহাসের অংশ। এরই ধারাবাহিকতায় রক্তাক্ত জুলাই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পোস্টার প্রদর্শনী। শিল্পী দেবাশিস চক্রবর্তীর একক এই প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানের নানা শিল্পকর্ম। লাইভ ও AR VR ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনী উপভোগ করেন দর্শনার্থীরা। এই যে একজন শিল্পী বা এরকম মুষ্টিমেয় শিল্পীর যে অংশগ্রহণ, সেটা যেমন গানের ক্ষেত্রে আমরা দেখেছি সায়ান অনেক গান করেছেন। আমরা এখন যেই জায়গায় আছি সেখানে আমরা একটা ভিন্ন বাংলাদেশ দেখতে চাই, ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখি, কিন্তু শিল্পী হিসাবে আমাদের বোধহয় সচেতন থাকতেই হবে। গণমানুষের আকাঙ্ক্ষা যেমন এসব পোস্টারে জেগে উঠেছে, তেমনি শৈল্পিক দিক থেকেও তা অনন্য হয়ে উঠেছে শিল্পের ইতিহাসে। দর্শনীয়ভাবে দেখিয়ে দিয়েছেন যে শিল্প কিভাবে সঠিকভাবে রাজনৈতিক হাতিয়ার হতে পারে। আপনি কেবল রং রেখায় খুব পরিষ্কারভাবে স্পষ্ট ভাষায় উচ্চারণ করেছেন, যা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে, মানুষকে আলোড়িত করেছে। দেশের ক্রান্তিকালে চিত্রশিল্পী ও সংস্কৃতি কর্মীদের অবদানের কথা স্মরণ করেন আলোচকরা। গ্রাফিতি যে একটা খুব পাওয়ারফুল জিনিস হতে পারে, এটা বোধহয় আমরা গত 15 বছরের রাজনৈতিক আন্দোলনে দেখি নাই। একটা ছোট্ট পোস্টার অনেক বছরের বয়ানকে ভেঙে চলে দিতে পারে। আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এখন যখন শিল্পকলা একাডেমি থেকে প্রদর্শনী আয়োজন করা হচ্ছে, আমার মনে হচ্ছে এটা এগুলি জিনিস থেকে যায়। আগামী 19 জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে সবার জন্য। কোনো নতুন শাসক আসবে বা মাঞ্জু মাফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ। রাজধানীর উত্তরায় BGMA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি BUFT ফ্যাশন ক্লাবের আয়োজনে হয়ে গেল আকর্ষণীয় ফ্যাশন শো। বিশ্ববিদ্যালয়ের 7ম সেমিস্টারের শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাক নিয়ে এই আয়োজন। ফ্যাশন জগতে দেশীয় উপকরণ ও কাপড়ের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন উদ্যোক্তারা। 5ই আগস্টের পর ঘুরে দাঁড়ানো দেশের বিভিন্ন সৌন্দর্যের রূপের থিম নিয়ে এই বিশেষ ফ্যাশন শো। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই আয়োজন। প্রতিটি উপস্থাপনাতেই টেকসই পদ্ধতি ও ডিজাইনের প্রতি দেয়া হয় বিশেষ গুরুত্ব। ফ্যাশন বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া তাসনিম পিয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। দেশে এখনো অনেক বড় বড় ডিজাইনাররা কাজ করছে, আরও হাজার হাজার মানুষ কাজ করছে, যাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ভীষণ ভালো কাজ করছে, কিন্তু বিয়ে বাড়িতে এখনো ওরকম করে ওটা আসেনি। বিশ্ব দরবারে দেশের পোশাক শিল্পের গুণগত মান বাড়াতে এই আয়োজন শিক্ষার্থীদের। আমরা মনে করি আমাদের যেই ফ্যাশন
বিজেএমএর ফ্যাশন ইউনিভার্সিটি, সেটা ছাত্রছাত্রীরা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যাতে নিজস্ব ডিজাইন আমরা আমাদের বায়ারদের কাছে তুলে ধরতে পারি। বাংলাদেশ আসলে ডে বাই ডে আসলে এগিয়ে যাচ্ছে। আমাদের যেই নতুন প্রজন্ম আছে তারা খুবই ফ্যাশন সচেতন, আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখন ফ্যাশন হাউসগুলোতে কিন্তু আমরা আমাদের নিজস্ব ম্যাটেরিয়ালসগুলো দিয়ে কিভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ডিজাইন তৈরি করতে পারি ওই টাইপের কাজগুলো হচ্ছে। বৈশ্বিক ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ নিয়ে টেকসই উদ্ভাবনের উপরেও জোর দেওয়া হয়। ফার্স্টে হলো যে আমাদের লোকাল যত ধরনের আমাদের কালচারে এবং হেরিটেজ যেসব আইটেমগুলো আছে, সেই জামদানি থেকে শুরু করে লোকাল খাদি, এইসব ফ্যাব্রিক দিয়ে আমরা এখানে যে আমাদের স্টুডেন্টরা আছে তারা ডিজাইন করছে, ডেভেলপ করছে এবং এগুলো গ্র্যাজুয়ালি আমরা কমার্শিয়ালি এটাকে এক্সপোর্টেও নিয়ে যাচ্ছি। ঐতিহ্যবাহী পোশাক, ফিউশন ড্রেস ও ইভিনিং গাউন সহ ফ্যাশন শোতে শিক্ষার্থীরা 7টি থিমে তাদের সৃষ্টিশীলতা প্রদর্শন করে। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।